আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতার আমাদের আজকের আয়োজনে। আজকের ছায়া সংসদে আর্থিক খাতে সুশাসনের অভাব নিয়ে বিতার্কিকরা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। এতে প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। আজকের ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতায় যে 5 জন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবেন এবং তাদের সাথে আমি আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন সাংবাদিক জাকির হোসেন, সহযোগী সম্পাদক ও বিজনেস এডিটর দৈনিক সমকাল। বিচারক হিসেবে রয়েছেন আরেকজন সাংবাদিক মোহাম্মদ তহিদুল ইসলাম, প্রধান বার্তা সম্পাদক যমুনা টিভি। পরবর্তী সম্মানিত বিচারক হচ্ছেন সাংবাদিক দৌলত আক্তার মালা, বিশেষ প্রতিনিধি ফিনান্সিয়াল এক্সপ্রেস। সম্মানিত বিচারক হিসেবে আরও রয়েছেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, লেখক, বিতর্ক সংগঠক ও নাট্যকার। এবং সর্বশেষ বিচারক হচ্ছেন ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। সম্মানিত বিচারক মণ্ডলী যে সকল বিষয়ের নম্বর প্রদান করবে তা হলো প্রস্তাব, কৌশল, দলীয় অবস্থান ব্যাখ্যা 5, উপস্থাপনায় 5, উচ্চারণ বাচনভঙ্গি 5, তথ্য প্রদান 5, যুক্তি প্রয়োগ 5 এবং পয়েন্ট মোকাবেলায় 5 নম্বর প্রদান করবেন আজকের সম্মানিত বিচারকরা। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের ছায়া সংসদে বিতার্কিকদের বক্তব্য আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন আমাদের সাথে। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে সবাই জোরে তারিখ দিয়ে অভিনন্দন জানাই। আমরা ডক্টর ফাহমিদা খাতুনের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। তবে জানিয়ে রাখি, প্রত্যেক বক্তা বক্তব্য প্রদান করবার জন্য মোট 4 মিনিট সময় পাবে। এক্ষেত্রে 3 মিনিটের সতর্ক সংকেত এবং 4 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। এছাড়া প্রতি দল থেকে দলনেতারা আরও অতিরিক্ত 2 মিনিট সময় পাবে যুক্তি খণ্ডনের জন্য। এক্ষেত্রে 1.5 মিনিটের সতর্ক সংকেত এবং 2 মিনিটের চূড়ান্ত সংকেত ধ্বনি দেওয়া হবে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। ছায়া সংসদের শুরুতেই আজকের যে প্রস্তাব, সে প্রস্তাবের আলোকে প্রস্তাব উত্থাপন এবং বক্তব্য প্রদান করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ রিফাত তানভীর ইমনকে আহ্বান জানাচ্ছি। মাননীয় সংসদ নেতা। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে। মানে স্পিকার, এই লাইনগুলো বাংলার মানুষের সে আবহমান কাল থেকে চলে আসা দুর্দশার এক উপাখ্যান। একসময় বর্গিরা এসে এই দেশ থেকে লুণ্ঠন করে নিয়ে যেত। কালের পরিক্রমায় আমরা বহু শাসকের পরিবর্তন দেখেছি, শুধু দেখিনি বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হতে। গত 15 বছর ফ্যাসিস্ট শাসনকালে আমরা দেখেছি শাসক গোষ্ঠী কীভাবে নিজেই বর্গির ভূমিকায় অবতীর্ণ হয়। ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পলায়নের পর প্রণীত যে শ্বেতপত্র, তা থেকে আমরা জানতে পারি এ দেশের অর্থনীতি থেকে $240 বিলিয়ন পাচার করা হয়েছে, যা আমাদের জিডিপির অর্ধেকেরও বেশি। অর্থাৎ ফ্যাসিস্ট শাসকেরা আমাদের দেশের জিডিপিকে ধ্বংস করে দিয়েছে দেশের অর্থনীতিকে। এমন যখন অবস্থা, ঠিক সেই মুহূর্তে আজকের এই সংসদে আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার অনুমতিক্রমে মাননীয় স্পিকার আজকে যে বিষয়টি উত্থাপন করতে যাচ্ছি তা হলো আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, সঠিক সংজ্ঞানে চলে যাচ্ছি। আর্থিক খাতে সুশাসনের অভাব বলতে আমরা বোঝাচ্ছি, আর্থিক খাতে সুশাসন বলতে আমরা বোঝাচ্ছি সমস্ত আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহিতামূলক ব্যবস্থা, যেখানে থাকবে আইনের যথাযথ প্রয়োগ, থাকবে না স্বজনপ্রীতি, রাজনৈতিক তোষণ ও দুর্বৃত্তায়নের কোনো সুযোগ। দুর্নীতি বলতে আমরা বোঝাচ্ছি ব্যক্তিগত সুবিধা লাভের জন্য ক্ষমতার অপব্যবহারকে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন কেন আমরা বলছি আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ। প্রথমত, আর্থিক খাতে সুশাসনের অভাব ব্যাপক দুর্নীতির সুযোগ তৈরি করে দেয়। দ্বিতীয়ত, আর্থিক খাতে সুশাসনের অভাব থাকলে অর্থ পাচার রোধ করা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন গত 15 বছরে সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে আর্থিক খাত। আর্থিক খাতের ছোট একটি অংশ যদি শুধুমাত্র ব্যাংকিং সেক্টরের কথা বলি, এক ব্যাংকিং সেক্টরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে অন্য সকল সেক্টরে এত বেশি দুর্নীতি হয়নি। মাননীয় স্পিকার, বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ব্যাংকিং সেক্টরে গত 15 বছরে মন্দারিনের পরিমাণ প্রায় 7 লক্ষ কোটি টাকা, যা বিদেশে পাচার হওয়া অর্থের 1/4 সমান। এবং একই সময়ে বাংলাদেশে যে খেলাপি ঋণের পরিমাণ এই মুহূর্তে সেটা 2,85,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 17% সমান। অর্থাৎ মাননীয় স্পিকার, এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র সুশাসন না থাকার কারণে। আর্থিক খাতে সুশাসন না থাকার কারণে গত 15 বছর আমরা দেখেছি রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হয়েছে, দুর্বৃত্তদের সহায়তায় ব্যাংকের আইন পরিবর্তন করা হয়েছে এবং আইন পরিবর্তন করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রাত 9টা পর্যন্ত আমরা অফিসে বসে থাকতে দেখেছি শুধু একটি সিগনেচার করার জন্য। আমরা দেখেছি পরিবর্তন করা হয়েছে ঋণের নীতিমালা, আমরা দেখেছি এক্সটার্নাল ও ইন্টারনাল অডিট ঠিকমতো করা হয়নি, যার সুযোগে এস আলম গ্রুপের মতো গ্রুপকে 7টি বেসরকারি ব্যাংকের মালিক হতে দেখেছি আমরা। ফলে এই অপশাসনের সুযোগ নিয়ে সুশাসন না থাকায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 2017 সালে এস আলম গ্রুপ অস্ত্রের মুখে দখল করে নেয় ইসলামী ব্যাংকে। একই পদ্ধতিতে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 সরাসরি লঙ্ঘন করে দখল করে সোশ্যাল ইসলামী ব্যাংক। যদি আর্থিক খাতে সুশাসন থাকতো তাহলে সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংকে এই অনিয়ম করে দুর্নীতি করে দখল করা সম্ভব হতো না মাননীয় স্পিকার। এর ফলে যে দুর্নীতিগুলো হতো এই দুর্নীতিগুলোকে তখনই প্রতিরোধ করা যেত মাননীয় স্পিকার। এই ব্যাংকগুলো আজকে মাননীয় স্পিকার প্রত্যেকটি টেকনিক্যালি দেউলিয়া হয়ে গেছে মাননীয় স্পিকার, প্রত্যেকটি ব্যাংকে তারল্য সংকট দেখা গিয়েছে মাননীয় স্পিকার। এর কারণ হচ্ছে
হচ্ছে এস আলম গ্রুপ তার নিয়ন্ত্রণে থাকা 7টি ব্যাংক থেকে 1,25,000 কোটি টাকা লোপাট করেছে টিবিএস এর তথ্য মতে। এক ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ঋণ নিয়েছে 88,000 কোটি টাকা, যা ব্যাংকটির মোট মূলধনের 420% বেশি। অথচ বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আমাদেরকে বলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ব্যাংকের মূলধনের 25% বেশি ঋণ গ্রহণ এককভাবে করতে পারবে না। এক্ষেত্রে এই নীতিমালা মানাই হয়নি। আর এই নীতিমালা না মানার কারণ তার পিছনে থাকা রাজনৈতিক মদত, যেটা এসেছে সুশাসন না থাকার কারণে। মাননীয় স্পিকার, প্রথম আলোর রিপোর্ট আমাদেরকে বলে এস আলমের যে টোটাল ঋণের পরিমাণ সেটা 2 লক্ষ কোটি টাকার মতো, অর্থাৎ আমাদের জিডিপি 4%। আপনি চিন্তা করতে পারেন একটি দেশের জিডিপি 4% একটি পরিবার লুটে পেটে খেয়েছে এবং তাকে সরাসরি সাহায্য করা হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, এবং তার এই সমস্ত অর্থ বিদেশে পাচারে তাকে সহযোগিতা করেছে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাগণ। এবং বাংলাদেশ ব্যাংক এবং ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স সমস্ত তথ্য জানার পরেও ওই সময় চুপ করেছিল মাননীয় স্পিকার, এবং যা সবকিছু সম্ভব হয়েছে সুশাসন না থাকার কারণে এবং এস আলমের উপরে সাবেক ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা ছায়া থাকার কারণে। মাননীয় স্পিকার, এত কিছুর পরও যদি বিরোধী দল এই প্রস্তাবের বিরোধিতা করে তবে আমি অবশ্যই তাদেরকে জ্ঞান পাবি ছাড়া আর কোনো কিছুই বলবো না। মাননীয় স্পিকার, আর্থিক খাতকে বলা হয় একটি দেশের হৃৎপিণ্ড, আর এই হৃৎপিণ্ডকে এই গত 15 বছরে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। অর্থ পাচার আইন 2002 অনুযায়ী বাংলাদেশ ব্যাংক অর্থ পাচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, পাশাপাশি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট কাজ করবে অর্থ পাচারগুলো শনাক্ত করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করবে। কিন্তু গত 15 বছরে এই দুটো ইনস্টিটিউটকে আমরা দেখেছি তারা কুম্ভকর্ণের ঘুমে কিভাবে আসক্ত ছিল। তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাদের কোনো কর্মকাণ্ড আমাদের সামনে পরিলক্ষিত হয়নি, যার ফলশ্রুতিতে $240 বিলিয়ন বাংলাদেশের অর্থনীতি থেকে পাচার হয়ে গিয়েছে। যদি সুশাসন থাকতো, এই প্রতিষ্ঠান যদি সঠিকভাবে কাজ করতো, আর্থিক খাতে যদি সুশাসন থাকতো, তবে এই $240 বিলিয়ন পাচার করা সম্ভব হতো না, এটাকে প্রতিরোধ করা যেত। মাননীয় স্পিকার, এটি কেন বলছে? কারণ লক্ষ্য করুন মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবের পর ফ্যাসিস্ট শাসকের পতনের পর এর আগে আমরা জানতামই না অর্থ পাচারগুলো কারা করেছে। এখন নভেম্বর মাসের রিপোর্টে আমরা দেখছি 10টি প্রতিষ্ঠানকে শনাক্ত করা সম্ভব হয়েছে যারা সরাসরি এই অর্থ পাচারের সাথে সম্পৃক্ত। অর্থাৎ আমাদের কাছে টুলসগুলো আগেই ছিল অর্থ পাচার রোধ করার জন্য, কিন্তু আমরা শুধু সুশাসন না থাকার কারণে এটি ব্যবহার করতে পারিনি। মাননীয় স্পিকার, শেষ করব, তারপর বলি এত তথ্য এবং উপাত্ত থাকা সত্ত্বেও যদি বিরোধী দল আজকে শুধু বিরোধিতার খাতিরে সংসদে দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করে, তবে আমরা অবশ্যই বলবো চোখ থাকিতে অন্ধ যারা আলোর দুনিয়ায় সিন্ধু সেচে বিষ পায় তারা অমৃত নাহি পায়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। আমরা এবার আহ্বান করছি আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা আলভিস সালমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের সবচেয়ে বড় অন্ধত্ব ওই জায়গাতে যে আমরা একটা সাধারণ ব্যবসায়ীকে সালমান এফ রহমান হিসাবে তৈরি হওয়ার সময়টুকু দিয়েছি, এবং এই সময়টুকুর প্রত্যেকটা ক্ষেত্রে আমরা তাকে এই যে তার যে সালমান এফ রহমান হয়ে ওঠা এই যে ক্ষেত্রগুলোকে আমরা ইগনোর করেছি। এই পার্টিকুলার অন্ধত্বর কারণে এই সালমান এফ রহমান বা এস আলম গ্রুপের মতো মানুষগুলো এই জায়গায় এত বড় দুর্নীতিগুলোর আশ্রয় নেওয়া শুরু করছে। তার মানে আপনার বিতর্কের আজকের যখন লক্ষ্য এটা দাঁড়াবে যে আপনি দুর্নীতিকে প্রতিরোধ করবেন, আমরা মনে করি আপনার ওই ক্ষেত্রগুলো, যে ক্ষেত্রগুলো একটা মানুষকে এত বড় একটা ব্যবসায়ীকে এত বড় একটা ঋণ খেলাপি হিসাবে তৈরি করা, বা ব্যাংকিং সেক্টরে এত বড় মাফিয়া হিসাবে বা শেয়ার মার্কেটে এত বড় মাফিয়া হিসাবে তৈরি করার পেছনের যে গল্পগুলো, সেই গল্পগুলোকে এবং সেই ক্ষেত্রগুলোকে আপনাকে সুশাসন নিশ্চিত করতে হবে। আমরা আমাদের বিতর্কে এই জায়গা থেকেই বিরোধিতা করব যে ওই ক্ষেত্রগুলোতে আপনার দেশে বা আমার দেশে সুশাসনের অভাবের মতো জায়গাগুলো রয়েছে। স্পিকার, দেখুন, আমরা বিশ্বাস করি যে আপনার সমাজে রাজনৈতিক যে সংস্কৃতি, এই সংস্কৃতি একটা বড় কারণ। আপনার সমাজে রাজনৈতিক যে সংস্কৃতির চর্চা, এই চর্চাগুলো একটা মানুষকে এইরকম হাজী সেলিম তৈরি করে, বা এইরকম এস আলম তৈরি করে, বা এরকম সালমান এফ রহমান তৈরি করে। আমরা দেখেছি আপনার দেশের রাজনৈতিক সংস্কৃতির কারণে ছাত্রলীগের মতো কোনো একটা ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক ফরিদপুরের মতো একটা জায়গায় সে 2000 কোটি টাকা পাচারের সাথে সম্পৃক্ত থাকে। আমরা বিশ্বাস করি এটা আপনার রাজনৈতিক সংস্কৃতির একটা ফলাফল। আমরা বিশ্বাস করি যদি আপনি এই সংস্কৃতি পরিবর্তন না করেন, তাহলে কখনোই প্রত্যেকটা খাতে আপনি যখন হইছে এই জিনিসগুলা রেগুলেশনস অ্যান্ড রুলসগুলো আনবেন, কেউ এই জায়গাতে পার্টিসিপেটই করবে না, কারণ তার মনস্তাত্ত্বিক দিক থেকে সে একটা আলাদা সংস্কৃতির অংশ। তাই আমাদের প্রথম বিরোধিতার জায়গা এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আমাদের
আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় আমাদের বিরোধিতার জায়গা, আমরা বিশ্বাস করি আপনার দৈনন্দিন জীবনে আপনি যখন প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির সাথে আপনার নিজের সম্পৃক্ততা দেখবেন, তখন আপনার মনে দুর্নীতি একটা স্বাভাবিক বা একটা নর্মালাইজড বিষয় হিসাবে প্রতীয়মান হবে। আমরা বিশ্বাস করি দুর্নীতিকে স্বাভাবিক হিসাবে ধরে নেওয়ার কারণে একটা স্কুল বা কোচিংয়ে বসে আন্টিরা তার জামাইয়ের আসলে দুর্নীতি দিয়ে কত গাড়ি কিনেছে, কত টাকার ফ্ল্যাট কিনেছে, এই গল্পগুলো বড়াই করে বলতে পারে এবং ওই শিক্ষার্থীগুলোর কাছে এই গল্পগুলো স্বাভাবিক হিসাবে প্রতীয়মান হয়। তখন আপনার বুঝতে হবে যে আপনার এই প্রাত্যহিক জীবনে দুর্নীতিকে এমনভাবে প্রতীয়মান করা হয়েছে যাতে করে আপনার মনে হচ্ছে যে এটা একটা স্বাভাবিক ঘটনা, এটা একটা নেক্কারজনক এবং অপমানজনক ঘটনা, এটা আপনি কখনো সমাজের সবার সামনে ডিসক্লোজ করতে পারেন না। এই ধরনের কোনো সংস্কৃতি বা মানসিকতা ওই মানুষটার মধ্যে নাই, যে কারণে পরবর্তীতে যখন এই মানুষগুলো ওই সেক্টরগুলোতে যাবে যেখানে অনেক অনেক টাকার লেনদেনগুলো হয়, ওই মানুষ দুর্নীতি করতে পিছপা হবে না। কেননা তার মনের মধ্যে ওই মনস্তাত্ত্বিক জিনিসটা নাই যে দুর্নীতির যে ন্যাক্কারজনক ঘটনা, এই আবেগটা তার মনের মধ্যে নাই। কারণ সমাজ আপনাকে এই জিনিসটা একটা অ্যাকসেপ্টেন্স এবং একটা ওপেন সিক্রেট হিসাবে ধরে নিয়েছে। আমরা বিশ্বাস করি এই যে প্রাত্যহিক আপনার যে খাত, শিক্ষা, আপনার স্বাস্থ্য এবং বাজার মনিটরিংয়ের মতো বিষয়গুলোতে সুশাসনের অভাবও আপনার দুর্নীতি প্রতিরোধে একটা বড় চ্যালেঞ্জ। আপনি দেখবেন যে শিক্ষাক্ষেত্রে একাদশ শ্রেণীর ভর্তি নিয়ে কত ভর্তি বাণিজ্য চলেছে। সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা সোহরাওয়ার্দী কলেজ, বাংলা কলেজের মতো জায়গাগুলোতে দক্ষিণ মহানগরের যুবলীগের সাধারণ সম্পাদক যখন হয়েছে ওপেনলি আপনার এই দুর্নীতিগুলো করতেছিল, ভর্তি বাণিজ্যগুলো করতেছিল। আমরা দেখছি যে ওই মানুষটা যে শিক্ষার্থীটা ওই টাকা দিয়ে ভর্তি হবে বা যে শিক্ষার্থীটা ওই টাকা না দিতে পারার কারণে তার ভর্তি বাতিল হবে, দুই শিক্ষার্থীর মনে এই দুর্নীতি কেন্দ্রিক যে মানসিকতা তৈরি হবে, আমরা বিশ্বাস করি সেটাই ওই মানুষটাকে সালমান এফ রহমান তৈরি করে। আমরা মনে করি যে আপনি যখন বাজার মনিটরিংয়ের মতো জায়গাগুলোতে যখন দেখবেন মাহবুবুল হক, হানিফের মতো মানুষগুলা চালের মিলের সাথে সিন্ডিকেট তৈরি করে চালের বাজারগুলো নিয়ন্ত্রণ করেছে এবং প্রতিনিয়ত ওই প্রত্যেকটা বিষয়ে তারা এই নিয়ন্ত্রণমূলক ভূমিকা রেখেছে, আমরা বিশ্বাস করি তখন আসলে এই প্রাত্যহিক জীবনে একটা মানুষ প্রতিদিন বাজার করতে গিয়ে এই দুর্নীতিগুলো যখন দেখবে, তখন আসলে তার যে স্বাভাবিকতা দুর্নীতি কেন্দ্রিক এটা তৈরি হবে। এই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ হিসাবে সেই চারটি কারণ নিয়ে আমাদের আজকে এই বিরোধিতার জায়গা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে অব্যাহত আছে আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী মোহাম্মদ নাফিস আল মাহমুদ জয়কে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি হচ্ছে আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার, একটি কথা বলে শুরু করতে চাই আমি আজকের বিতর্ক। কথায় আছে, ভূতের বাড়ি ভূত যদি হয়, ভূত তাড়ানোর ওঝা, ভূত তাড়ানো কি সোজা? মাননীয় স্পিকার, এখানে ভূত হচ্ছে দুর্নীতি এবং সেই ভূত তাড়ানোর ওঝা হচ্ছে দুর্নীতিবাজেরা। আজকে বিরোধী দল যেই সকল সংস্কারের কথা এবং যেই সকল সেক্টরের কথা বলে গেছে, আমরা বিশ্বাস করি এই গত 15-16 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে এই দুর্নীতিবাজরাই সেই দুর্নীতি তাড়ানোর ওঝা হয়ে থাকার কারণেই আমরা আমাদের দেশ থেকে প্রত্যেকটি খাতকে দেখেছি, প্রত্যেকটি সেক্টরকে দেখেছি কিভাবে দুর্নীতিতে আষ্টেপৃষ্টে রয়েছে। এবং ঠিক সেই জায়গা থেকে আজকে সরকারি দল বিশ্বাস করে শুধুমাত্র সুশাসন নিশ্চিতের মাধ্যমে আর্থিক খাতে আপনি দুর্নীতি প্রতিরোধ করতে পারবেন এবং একটি বড় চ্যালেঞ্জ আপনি অতিক্রম করতে পারবেন। আজকে মাননীয় স্পিকার, বিরোধী দলের সবচেয়ে বড় যে কনসার্নটি ছিল এই বিতর্কে, সেটি হচ্ছে যে আপনি আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে আপনার সমাজে যে বাকি সেক্টরগুলো আছে যেখানে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয় বা রাজনৈতিক সংস্কৃতির একটা প্রভাব আছে, আপনি কি এগুলো পরিবর্তন করতে পারবেন কিনা? খুব সহজ উত্তর সেটি হচ্ছে হ্যাঁ, সেগুলো পরিবর্তনযোগ্য এবং সেগুলো সম্ভব। কিভাবে সম্ভব সেটি দেখিয়ে যাব 5টি কারণের মাধ্যমে। 1 নাম্বার মাননীয় স্পিকার, সেটি হচ্ছে আপনি যখন আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করবেন তখন আমরা বিশ্বাস করি আপনার প্রত্যেকটি কাজে স্বচ্ছতা আসবে এবং এই স্বচ্ছতা আসার মাধ্যমে আপনার জবাবদিহিতা তৈরি হবে এবং এই জবাবদিহিতা যখন তৈরি হবে তখন আমরা বিশ্বাস করি তিনি যে আমলাতন্ত্রের কথা বলছেন, যখন আমলাতন্ত্রের মধ্যে জবাবদিহিতা এবং চেইন অফ কমান্ড আসবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে, ঠিক তখনই আপনি প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি অনেকাংশেই কমিয়ে আনতে পারবেন। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, তারা বলে গেছে যে সরকারি সালমান এফ রহমান তৈরি হওয়ার যে প্রসেসটা আছে বা এস আলম গ্রুপ তৈরি হওয়ার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা আমরা তৈরি হতে দিয়েছি, রাইট? কথাটা হচ্ছে এই প্রসেসটা তৈরি হয়েছে শুধুমাত্র সুশাসনের অভাবে। আজকে যদি মাননীয় স্পিকার বাংলাদেশ ব্যাংক সঠিক অডিট রিপোর্ট প্রকাশ করত,
আজকে যদি বাংলাদেশ ব্যাংক তাদের নিয়ম নীতিতে ঠিক থাকতো, আজকে যদি বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য যে সকল ব্যাংক আছে তারা যদি নিজেদের যে বাৎসরিক অডিট রিপোর্টটি আছে সেটি যদি প্রকাশ করতো সঠিকভাবে, আমরা বিশ্বাস করি সেখানে আপনি যতই রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেন না কেন সেখানে আপনি দুর্নীতি কোনোদিন করতে পারবেন না মাননীয় স্পিকার। কারণ আপনার সেই কাজটির মধ্যে স্বচ্ছতা রয়েছে, আপনার সেই কাজটির মধ্যে জবাবদিহিতা রয়েছে মাননীয় স্পিকার। তৃতীয়ত, আজকে আমরা দেখিয়ে যেতে চাই, তারা বলে গেছে যে আপনার বিচার বিভাগ ব্যর্থ। আমরা যদি প্রমাণ করে যেতে পারি যে আজকে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমেও আপনি আপনার বিচার বিভাগকে শক্তিশালী করতে পারেন, তাহলে আজকে বিতর্কটা আমরা জিতে যাব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যখন আপনার যে আর্থিক খাত সেখানে সুশাসন থাকবে, চেইন অফ কমান্ড থাকবে, আমলাতন্ত্রের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং রাজনৈতিক যেই লেজুর ভিত্তিক রাজনীতি এটি বন্ধ হয়ে যাবে। আমরা বিশ্বাস করি সেইখানে মাননীয় স্পিকার আপনার দুদক একদম কোনো নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে। মাননীয় স্পিকার, আপনার বিচার বিভাগ তখনই আপনার বিরুদ্ধে কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যখন সেই দুর্নীতিবাজ বা সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আসবে, তাই না? কিন্তু এতদিন পর্যন্ত এই এস আলম গ্রুপের বিরুদ্ধে বা সালমান এফ রহমানের বিরুদ্ধে কেউ অভিযোগ করেনি, শুধুমাত্র স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবের কারণেই। এই সংসদে দাঁড়িয়ে একটি কথাই তাদের উদ্দেশ্যে বলতে হয়, সেটি হচ্ছে হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় চয়মন্ত্রী মোহাম্মদ নাফিস আল মাহমুদ জয়কে তার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় উপনেতা মাহির চৌধুরীকে তার বক্তব্য প্রদান করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সংসদে বক্তব্য প্রদান করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আজকের সংসদে যে আমাদের বিতর্কের বিষয়টি রয়েছে যে আর্থিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ। পক্ষদল এই দুর্নীতি সুশাসনের অভাবই ই প্রত্যয়ের কার্যকারিতা বা ই প্রত্যয়ের গুরুত্বটি বুঝিয়ে দিয়ে তারা মনে করছে আমরা সুশাসন নিয়ে বিতর্কটি করছি, যে সুশাসনের অভাব নিয়ে বিতর্কটি করছি। আমাদের বিতর্কের জায়গাটা বা দ্বিমতের জায়গাটা সেখানে না। আপনারা বিতর্ক করছেন যে অর্থনৈতিক খাতে সুশাসনের অভাবই দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি এবং আমরা প্রমাণ করে দিয়ে যাব শুধুমাত্র অর্থনৈতিক খাতেই না, বরং এছাড়া অন্যান্য বিভিন্ন খাত রয়েছে যেটা দুর্নীতি প্রতিরোধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশ নিয়ে বিতর্ক করছেন, তৃতীয় বিশ্বের একটি দেশের প্রেক্ষাপটে দ্বারা বিতর্ক করছেন, সেখানে শুধুমাত্র একটি খাতকে সর্বপ্রাধান্য দিলে আপনি আপনার দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন, ব্যাপারটি এটা না। বরং আপনার প্রত্যেকটি খাতকে সেক্টর বাই সেক্টর এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে, সুশাসন নিশ্চিত করার মধ্য দিয়ে আপনি আপনার দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ করবেন। তারা বলে গেলেন যে আর্থিক খাতে সুশাসন প্রত্যেকটি কাজে জবাবদিহিতা থাকবে। আমরা বিশ্বাস করি আপনি প্রত্যেকটা সেক্টরে সুশাসন নিশ্চিত করেন না কেন, আপনার অন্যান্য অনেক খাত রয়েছে, শিক্ষা খাত রয়েছে, বিচার বিভাগের খাত রয়েছে, আপনার দৈনন্দিন জীবনে দৈনন্দিন খাত রয়েছে, রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে। প্রত্যেকটি খাতে যখন আপনি সুশাসন নিশ্চিত করতে পারবেন, তার মধ্যে দিয়ে আপনি বাংলাদেশের মতো কিছু জায়গায় দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ হিসাবে সেগুলোকে নিতে পারবেন। এখন চলে আসি আমরা বিতর্ক আপনাকে কি দেখিয়ে যায়। তারা এতক্ষণ বিতর্কের মধ্যে অনেক ধরনের কথা বলে গিয়ে সারা তুলতে নাড়া ফেলতে পারলেন না মাননীয় স্পিকার। আমরা বলতে চাচ্ছি, দেখেন, সুশাসনের অভাব আপনি প্রত্যেকটি খাতে নিশ্চিত করবেন। আপনি যদি দেখেন দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের প্রভাবটা কি। আওয়ামী শাসনতন্ত্রের আমলে দুর্নীতির আওতাভুক্ত ছিল দেশের প্রত্যেকটি অঞ্চল এবং আখড়া। আপনি যদি দেখেন কি পরিমাণে ভূমি দখল পর্যন্ত হয়েছিল। ঢাকার মেয়র, ঢাকা 13 আসনের এমপি সাদেক খান কি পরিমাণে হিন্দু জমি দখল করেছিল, কি পরিমাণে মানুষের জমি দখল করেছিল। এই রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে যে দুর্নীতিটা হয়েছে, আপনি কয়টা এস আলম খানের দুর্নীতিকে রোধ করার মাধ্যমে আপনি এই ভূমিদশ বা ভূমি দখল করাকে রোধ করতে পারবেন। মাননীয় স্পিকার, দ্বিতীয়ভাবে চলে আসে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সবকিছুকে ভোগ দখল করা হয়েছে। আপনি যদি দেখেন অবকাঠামো প্রকল্পগুলোতে ব্যয়ের পরিমাণ 70% বৃদ্ধি পেয়েছিল, অর্থাৎ প্রকল্প শেষ করতে সময় লেগেছিল 5 বছরের বেশি সময়। বিবিসি বাংলার তথ্য প্রতিমতে এই যে প্রকল্প ব্যয়গুলো যে বেশি হয়েছিল, এটা কার কারণে হয়েছিল? রাজনৈতিক প্রভাব বিস্তারের মধ্য দিয়ে প্রকল্প ব্যয়গুলোকে বাড়ানো হয়েছিল, সময়গুলোকে বৃদ্ধি করানো হয়েছিল এবং একই সাথে মধ্য দিয়ে তাদের রাজনৈতিক যোগ সাজসের মধ্যে নেতাকর্মীদের মধ্যে দিয়ে টেন্ডারবাজি করা হয়েছিল। এখানে আপনি কয়টা আর্থিক খাতের কথাগুলো বলবেন? এই যে আপনি রাজনৈতিক প্রভাবের মাধ্যমে এখানে যে অবকাঠামোগত দুর্নীতির মাধ্যমে যে আপনি এত ধরনের দুর্নীতি করলেন, দুর্নীতির মধ্যে এই চ্যালেঞ্জগুলোকে আপনি কোন আর্থিক খাতের দুর্নীতি মিটিগেট করবেন বা সব নির্মূল করবেন, তার কোনো ব্যাখ্যা বা প্রমাণ দেখিয়ে যাননি। আপনি দৈনন্দিন জীবনে যে খাতগুলোর কথা চিন্তা করছে, শিক্ষামন্ত্রী, দেশের শিক্ষামন্ত্রী যেখানে দীপুমণি সবসময় বলে গিয়েছিলেন আওয়ামী শাসনতন্ত্রের আমলে যে না, সবাইকে সৎ হতে হবে, সচেতন হতে হবে, সেখানে তিনি নিজেই ভিসি বাণিজ্যের ক্ষেত্রে প্রায় 2 কোটি টাকার ভিসি বাণিজ্য করেছিল এবং 20 লক্ষ টাকার অধ্যক্ষ বাণিজ্য করেছিল। অর্থাৎ শিক্ষা খাতে বোঝা যাচ্ছিল আপনি কি পরিমাণ
দুর্নীতি হয়। ওই দুর্নীতিবাজরা যখন এই ধরনের জায়গা থেকে যখন এটা ফিল করে যে আমাকে কেউ ধরছে না, আমি এই খাতেও দুর্নীতি করে যাচ্ছি, তারা পরবর্তীতে শেয়ার বাজার কেলেঙ্কারি করে, তারা পরবর্তীতে ব্যাংক লুণ্ঠন করে, সব কিছু করে, কারণ তাদের ওই ধরনের কোনো ভীত সন্ত্রস্ত কোনো মনোভাবই থাকে না। কোভিড-19 সময় সার্টিফিকেট জালিয়াতি এবং রিজেন্ট হাসপাতালে ঘটনা ঘটে যাওয়া, অহরহ সরঞ্জাম চুরি হওয়া, এই প্রত্যেকটি জায়গায় চিকিৎসা খাতের মতো এত গুরুত্বপূর্ণ একটি খাত পর্যন্ত আপনি দুর্নীতি প্রতিরোধে, দুর্নীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি জিনিসটাকে অ্যাকাউন্টেবল করেন না। তাই মনে করি সংসদের প্রস্তাবটি গৃহীত হওয়া উচিত না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আমরা বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি সরকার দলীয় সংসদ সদস্য মোহাম্মদ খায়রুল আলম হিমালয়কে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার দেশের যে কোনো খাতের সমস্যা যদি থাকে, যে কোনো খাতে দুর্নীতি হচ্ছে বা যে কোনো যাই হচ্ছে, এইটাকে মেডিকেট করার জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুশাসন, এবং সেটা যদি হয় আর্থিক খাত। আপনি দেখেন আপনার দেশের যেখানেই দুর্নীতি হোক, যেই সেক্টরেই দুর্নীতি হোক, প্রত্যেক সেক্টরের এই দুর্নীতিটা আসলে আর্থিক খাতের সাথে রিলায়েবল মাননীয় স্পিকার, এবং এই আর্থিক খাতে যখন আপনি সুশাসন নিশ্চিত করতে পারেন না, ঠিক তখন এইটাই আপনার বড় চ্যালেঞ্জ হয়ে যায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, আমার দলের প্রধানমন্ত্রীর জায়গা থেকে তিনি আর্থিক খাত বলতে খুব সুন্দর একটা এক্সপ্লেনেশন দিয়ে গেছে। আমরা বুঝাইতে চেষ্টা করছি মাননীয় স্পিকার যে ব্যাংকিং সেক্টর, শেয়ার বাজার, বন্ড বাণিজ্য, বা হচ্ছে গিয়ে ট্যাক্স ফাঁকি দেওয়া, বা হচ্ছে গিয়ে মানি লন্ডারিং, এই ব্যাপারগুলোকে আমরা যখন আর্থিক খাত বলি, সেই জায়গা থেকে যখন তারা হচ্ছে জমি জালিয়াতি বা হচ্ছে গিয়ে ভোগ দখল করা, লোপাট, এই গল্পগুলো আসলে মাননীয় স্পিকার আজকের এই বিতর্কে আর্থিক খাতে সুশাসনের জায়গাটায় রিলায়েবল না মাননীয় স্পিকার। এই জায়গাতে আসলে তাদের বিতর্কটা দাঁড়ায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, আমরা দেখাই বাংলাদেশের 53 বছরের ইতিহাসে দুর্নীতি হয়েছে সবচেয়ে বেশি গত 15 বছর, এবং মাননীয় স্পিকার গত 15 বছর এই আওয়ামী লীগ শাসনামলে এই শাসনামলটাকে আমরা ফ্যাসিস্ট শাসনামল বলি মাননীয় স্পিকার, একটা স্বৈরাচার সরকার বলি মাননীয় স্পিকার, এবং এই স্বৈরাচারী সরকারের আমলে আমি সুশাসন নিশ্চিত করতে পারি নাই। যেহেতু পারি নাই, এই আমলেই সবচেয়ে বেশি আর্থিক খাতে দুর্নীতি হয় মাননীয় স্পিকার। গত 53 বছরে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এত জঘন্য অবস্থা আর হয় নাই মাননীয় স্পিকার, যেটা এই 15 বছরে হয়েছে মাননীয় স্পিকার। সুতরাং আমরা দেখি যখন ফ্যাসিস্ট সরকার আসে, ঠিক তখন যখনই সুশাসনের প্রত্যয় ঘটে, ঠিক তখনই আপনার দেশের প্রবলেমগুলো ঘটে বা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার দেখেন, গত জুন পর্যন্ত 6,75,000 কোটি টাকার ঋণ, সমস্যাগ্রস্ত ঋণের পরিমাণ এত টাকা কেন হয় মাননীয় স্পিকার, যখন আপনি সুশাসন নিশ্চিত করতে পারেন না। মাননীয় স্পিকার দেখেন, 2022 সালে এসালম গ্রুপের 30,000 কোটি টাকার ঋণ অনিয়ম মাননীয় স্পিকার। এই ঋণ অনিয়মের প্রশ্নটা কোথা থেকে আসে মাননীয় স্পিকার, যখন মাননীয় স্পিকার তিনি এই আর্থিক খাতের সুশাসনটা নিশ্চিত করতে পারেন না মাননীয় স্পিকার। স্পিকার আপনি দেখেন, শেয়ার বাজারটাকে লোপাট করে রেখেছে এস আলম গ্রুপ এবং হচ্ছে গিয়ে দরবেশ খ্যাত সালমান এফ রহমান স্পিকার। এই দরবেশ খ্যাত সালমান এফ রহমান এবং এস আলম গ্রুপের মাধ্যমে হাজার হাজার তরুণ উদ্যোক্তা, ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা তাদের ব্যবসা বাণিজ্যকে প্রতিষ্ঠা করতে পারে নাই, তাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলা বিফলে গিয়েছে, ধ্বংস হয়েছে মাননীয় স্পিকার। এই প্রবলেমগুলো কেন হয়েছে মাননীয় স্পিকার, কারণ আপনি সুশাসন নিশ্চিত করতে পারেন নাই। এবং আমরা দেখি তথাকথিত সবচেয়ে বড়, যিনি 2007 সালেই তার অ্যানাউন্সমেন্ট হয়, সবচেয়ে বড় লোন কেলেঙ্কারি বা ঋণ কেলেঙ্কারির সাথে জড়িত সালমান এফ রহমান, তাকেই কিনা এই ফ্যাসিস্ট সরকার তারা গুরুত্ব দেয়, এবং গুরুত্ব দেওয়ার মাধ্যমে তারা হচ্ছে কি অনেক বড় ফুলে ফেপে উঠতে পারে। সুতরাং বিপক্ষ দলের প্রথম বক্তার সাইড থেকে যে কথাগুলো আসে, তারা বোঝানোর চেষ্টা করে সালমান এফ রহমানরা কিভাবে বেড়ে উঠলো। এই বেড়ে ওঠাটা মাননীয় স্পিকার সুশাসন না থাকার কারণে বেড়ে উঠেছে, কারণ এই বেড়ে ওঠা জনগণ থামাইতে পারবে না। এই বেড়ে ওঠা থামাইতে কে পারবে, সেই বিকল্প তারা আমাদেরকে দেখাইতে পারে না। আমরা আপনাকে দেখাই, এই সুশাসন আপনার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং এই সুশাসন যদি আপনি নিশ্চিত করতে পারেন, আপনার সোসাইটিতে এই আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক খাতটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আর্থিক খাতের এই দুর্নীতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন মাননীয় স্পিকার। সুশাসনের মাধ্যমেই অর্থনৈতিক খাত বা আর্থিক খাতের দুর্নীতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য সরকারি দলের মোহাম্মদ খায়রুল আলম হিমালয়কে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য আশিক এ রহমানকে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, 3টা রেসপন্স দিয়ে শুরু করতেছি। প্রথমত, আজকে আপনার সরকারি দল পুরোপুরি ভুল জায়গায় ডিবেটটা করে। সুশাসন নিয়ে কখনোই আজকের ডিবেটটা ছিল না। তাদের কাছ থেকে যেই কথাটা আসা উচিত ছিল সেটা আর্থিক খাতের সুশাসনে কেন দুর্নীতি প্রতিরোধ করতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে তারা দেখে মাননীয় স্পিকার। আমরা আপনাকে এর বাইরে আরও 5টা খাতের কথা বলছি, যেগুলোর প্রত্যেকটার হচ্ছে গিয়ে আমি উপসংহার টেনে যাবো মাননীয় স্পিকার। দ্বিতীয় রেসপন্স, তারা আপনাকে বুঝায় এই জিনিসটা যে আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করলে শিক্ষা, রাজনৈতিক সংস্কৃতি, এই জায়গাগুলোতে পরিবর্তন তৈরি হবে, কিন্তু সেই পরিবর্তনটি কিভাবে হবে এই প্রশ্নের উত্তর তারা দেয় না।
না। আমরা বরঞ্চ আপনাকে বলি, একটা শিশু যেদিন প্রথম স্কুলে যায়, সে যখন দেখে তার বাবা টাকার বিনিময়ে তাকে ওই স্কুলটাতে ভর্তি করাইছে, সেই জায়গায় যখন পরিবর্তনের সূচনা হয়, আমরা বিশ্বাস করি সমাজ ব্যবস্থায় সেই জায়গা থেকে হচ্ছে দুর্নীতি প্রতিরোধের প্রথম স্টেপটা তৈরি হয় মানুষ স্পিকার। দ্বিতীয়ত মানুষ স্পিকার, আপনার দুনিয়াতে যখন আপনি বলেন সালমান এফ রহমান বা এস আলম গ্রুপ তৈরি হয়েছে মানুষ স্পিকার, এই ধরনের দানবগুলোকে কারা তৈরি করছে? আপনি বিশ্বাস করেন যে এরাই আপনার জন্য দুর্নীতির জন্য সবচেয়ে বড় সমস্যার কারণ? আপনাকে তাহলে কি করতে হবে? এই সমস্যাগুলোকে আটকায় ফেলতে হবে, বা এই ধরনের এস আলম বা সালমান এফ রহমান যেন আর তৈরি হইতে না পারে সেই পথটা আটকাইতে হবে মানুষ স্পিকার। আপনার জন্য সেই সালমান এফ রহমানকে আপনি কিভাবে বন্ধ করবেন? আপনার যদি সুশাসন, আপনি আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করলেন, কিন্তু আপনার সিস্টেম থেকে আরো 100টা সালমান এফ রহমান তৈরি হয়ে আসলো, সেইখানে আপনি কোনোদিনই সেইটা নিশ্চিত করতে পারবেন না। বরঞ্চ রাজনৈতিক প্রজ্ঞা এবং চিন্তাধারার মুক্ত বর্ণনের কারণে যেই ধরনের পরিবর্তন তৈরি হবে আপনার রাজনৈতিক নেতার মধ্যে, সেইটা পরবর্তীতে নিশ্চিত করবে যে সে একজন নতুন মাফিয়া এস আলম গ্রুপকে তৈরি করবে না, নতুন একজন সালমান এফ রহমানকে আপনার দেশে তৈরি হতে বাধা প্রদান করবে। আমরা মনে করি সেই জায়গা থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। নাও মানুষ স্পিকার, এই মুহূর্তে আমি আপনাকে 5টা স্পেসিফিক খাত বলবো যেগুলো অবশ্যই অনেক বড় চ্যালেঞ্জ আমাদের দুনিয়াতে। আমরা বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আসলে দুর্নীতিটাকে প্রতিরোধ করা সম্ভব। প্রথমত শিক্ষা খাত। একটা ছোট্ট গল্প দিয়ে বলবো মানুষ স্পিকার। উত্তরের জেলা কুড়িগ্রামের কথা চিন্তা করেন। শফিকুর বয়স 30, কৃষক, গ্র্যাজুয়েশন শেষ করছে, চাকরি হয় না মানুষ স্পিকার, বাবার সাথে ধান খেতে ধান কাটে, শেষ বয়সে এসে শেষ বিসিএসে ভাইবা পর্যন্ত গিয়েছে, রিটেনটাও টিকছে মানুষ স্পিকার, কিন্তু তার আসলে চাকরিটা হয় নাই। সারা জীবনের সব রকমের স্বপ্ন তার শেষ হয়ে গেছে। পরবর্তীতে জানা গেল সেই বিসিএস এর প্রশ্ন কিনে মানুষ স্পিকার অসংখ্য মানুষ হচ্ছে গিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। আপনার দেশের ভবিষ্যৎ শিক্ষার যে মেরুদণ্ড, সেইখানে দুর্নীতি যখন আপনার ভবিষ্যৎকে নাড়া দেয়, আপনার ভবিষ্যৎ বাংলাদেশকে মেরুদণ্ডকে ভাঙে দেয়, আপনি এবং যখন সেইটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন না, আপনার বিবেক কোথায় থাকে মানুষ স্পিকার? এটা অনেক বেশি মাত্রায় প্রশ্নবিদ্ধ হয়। আপনাকে আসলে সমস্যার মূলে হাত দিতে হবে। আর্থিক খাত থেকে যেই টাকাটা আসছে সেইটাকে আসলে কারা ব্যবহার করবে? এই শিক্ষা, রাজনৈতিক এবং সংস্কৃতির মানুষগুলোই তো করবে। এদেরকে পরিবর্তন করা ছাড়া আপনার আসা টাকার আপনি সঠিক ব্যবহার নিশ্চিত করবেন, এই জিনিসটা কিভাবে সম্ভব আমরা জানি না মাননীয় স্পিকার। সুশাসন নিশ্চিত করতে পারে, তাহলেই শুধুমাত্র হচ্ছে গিয়ে এই ধরনের বড় চ্যালেঞ্জ হিসেবে আপনি দুর্নীতিকে প্রতিরোধ করতে পারবেন। আর্থিক খাতে সুশাসনের মাধ্যমে শুধুমাত্র কখনোই এই ধরনের দুর্নীতিকে রোধ করা সম্ভব না। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। এখানে প্রধান অতিথি হিসেবে সিবিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন তিনি রয়েছেন, তিনি তার বক্তব্য দিবেন। তবে তার পূর্বে আমরা আবারও দুই দলের দলনেতাদের যুক্তি খণ্ডন পর্বে 2 মিনিট করে বক্তব্য শুনে নিতে চাই, এবং সে কারণে সর্বপ্রথমে আহ্বান জানাচ্ছি আজকের এই ছায়া সংসদের মাননীয় বিরোধী নেতা আলভিস সালমানকে পুনরায় তার বক্তব্য প্রদান করবার। আমরা আমাদের বিতর্কে বিশ্বাস করি যে আপনি যখন সুশাসন নিয়ে কথা বলেন, সুশাসনের মূল একটা মোটিভের জায়গাটা হচ্ছে অংশগ্রহণ। অর্থাৎ জনগণের যদি পার্টিসিপেশনই না থাকে কোনো একটা গভর্নেন্সে, আমরা বিশ্বাস করি সেটা যে খাতেই হোক না কেন, আপনি কখনোই ওই জায়গাতে সুশাসনটা নিশ্চিত করতে পারবেন না। আমরা বিশ্বাস করি এই অংশগ্রহণ মূলে যে কারণটা রয়েছে, সেই কারণটা হইছে তার মনস্তত্ত্বের যে সংস্কৃতি, এই দুর্নীতি কেন্দ্রিক তার যে মনোভাব, এই মনোভাবের পরিবর্তন। আমরা বিশ্বাস করি এই মনোভাবের পরিবর্তন যখন আপনি নিশ্চিত করতে পারেন, আপনি ওই মানুষটার সুশাসনের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারেন। আমরা বিশ্বাস করি যখন আপনি ওই সুশাসনের পার্টিসিপেশন নিশ্চিত করতে পারবেন, সেটা আর্থিক খাত হোক, শিক্ষা হোক, বা আমলাতন্ত্র হোক, বা বিচার বিভাগ হোক, প্রত্যেকটা জায়গায় আপনি ওই মানুষকে সুশাসনের অন্তর্ভুক্তিকরণ করতে পারবেন এবং সুশাসন তার জন্য প্রভাব বিস্তার করতে পারবে। আমরা বিশ্বাস করি যে তারা যখন আর্থিক খাতের কেলেঙ্কারিগুলো নিয়ে কথা বলে, আমরা কখনোই ওই জায়গাগুলোর বিরোধিতা করি না। কিন্তু আমরা আপনাকে বলি যে যখন এই যে 10 লক্ষ টাকা দিয়ে আপনি পেট্রো বাংলা বা হইছে তিতাস গ্যাস বা রাজুকের মতো জায়গাতে চাকরি নেবেন, পরে চাকরিতে ঢোকার পর আপনি 10 লাখ টাকার অর্থ পাচারের মোটিভেশন তো ওই জায়গা থেকেই পান। আমরা বিতর্কে ওই জায়গাতেই বিরোধিতা করি। ওই আর্থিক খাতকে সুশাসন নিশ্চিত করার পাশাপাশি আপনাকে এই মোটিভেশনগুলো সমাজ থেকে দূর করতে হবে, যাতে ওই মানুষটা ওই 10 লাখ টাকার বার্ডেন নিয়ে 10 লক্ষ টাকার পাচার করার মতো মানসিকতা নিয়ে বেড়ে না ওঠে। আমরা বিশ্বাস করি এই যে মতিঝিল আইডিয়ালে রাশেদ খান মেননের মতো মানুষগুলো যখন হয়েছে একের পর এক ভর্তি বাণিজ্য করে গেছে, আমরা বিশ্বাস করি কখনোই ব্যাংকিং সেক্টর বা শেয়ার মার্কেটের রেগুলেশনের মাধ্যমে আপনি ওই জায়গার দুর্নীতিকে কাট অফ করতে পারেন না। বরঞ্চ ওই জায়গাতে যে মানুষগুলো রয়েছে
তাদের জায়গাতে শিক্ষাক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত তারা যদি ওই জায়গাতে সুশাসনগুলো নিশ্চিত করতে পারে, আমরা বিশ্বাস করি একটা শিক্ষার্থী ওই জায়গা থেকে এই জিনিসটা শেখে না, শিক্ষার্থীর অভিভাবক ওই জায়গা থেকে এই জিনিসটা শেখে না, দিন শেষে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ কখনোই এই সংস্কৃতির অংশ হয় না। আমরা বিশ্বাস করি যখন এই শিক্ষার্থীটা বড় হয় তখন সে দুর্নীতি জায়গা থেকে সরে আসে, বা তার সংস্কৃতিকে দুর্নীতি একটা নেক্কারজনক একটা ইভেন্ট হিসাবে থাকে, যে কারণে সে দুর্নীতি করতে পিছপা হয়। এটাই আসলে দুর্নীতি প্রতিরোধের বড় চ্যালেঞ্জ। আমরা কেন এই তৃণমূল পর্যায়ের কারণগুলো নিয়ে আলাপ করেছি, তার আসলে বিশ্লেষণ আমাদের এই ডিবেটের মূল উদ্দেশ্য ছিল দুর্নীতি প্রতিরোধ করা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে ওয়াইন্ড আপ সেশনে আমরা বক্তব্য প্রদান করবার জন্য আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় প্রধানমন্ত্রী তথা সংসদ নেতা মোহাম্মদ রিফাত তানভীর ইমনকে। মানে স্পিকার, বিতর্কের বিষয়টি ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা সেটা নিয়ে। আমরা বিরোধী দলের কাছ থেকে যখন আশা করছিলাম সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে তারা কোনো কিছু একটি জিনিসকে নির্দিষ্ট করে যাবে, তখন তারা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে রাজনৈতিক সংস্কৃতি, সামাজিক অ্যাকসেপ্টেন্স, আমলাতন্ত্র, বাজার সিন্ডিকেট। পরিশেষে দলনেতা এসে আবার দেখিয়ে গেছেন জনগণের অংশগ্রহণ। আবার দ্বিতীয় বক্তা থেকে শুরু করে প্রত্যেকে আরও বিভিন্ন 5টি খাত দেখিয়ে দিয়ে গেছেন। মানে স্পিকার, প্রশ্ন হচ্ছে এই সবগুলোর মধ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে আমরা কোনটাকে ধরে নিব, যেটা আজকে বিতর্কের বিষয় ছিল। মানে স্পিকার, যখন বিতর্কের বিষয়ে উল্লেখ করা থাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মানে এটা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। যদি কোনো ক্লাসে দাঁড়িয়ে আমি বলি যে এই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট কোনটা, আপনি আমাকে বলতে পারেন না রহিম, করিম, নাফিস, আলম এরা সবাই এই ইউনিভার্সিটির বা এই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট। আপনার উত্তর হতে হবে যে কোনো একটা স্পেসিফিক্যালি, যেটা পুরো বিতর্কে বিরোধী দলের কাছে অনুপস্থিত ছিল মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, তারা এটা প্রমাণই করতে পারেনি সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে তারা কোনটাকে আসলে এই বিতর্কের মঞ্চে উত্থাপিত করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত জিনিস লক্ষ্য করুন, তৃতীয় বক্তা যখন তার বক্তব্য নিয়ে আসে তখন তিনি 5টি খাতের কথা উল্লেখ করে গেছেন। বলেছেন পরিবহন খাত, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, বিচার বিভাগ, এইসবগুলোর কথা। মাননীয় স্পিকার, হাস্যকর বিষয় কি জানেন, যে শ্বেতপত্র প্রণয়ন করা হয়েছে এই শ্বেতপত্রে এই 5টি খাতের একটিও সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাতই না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি এমন কিছু খাত নিয়ে কথা বলছেন যে খাতগুলোতে দুর্নীতি হয়েছে খুবই নগণ্য এবং গৌণ পরিমাণে মাননীয় স্পিকার, তুলনামূলকভাবে আর্থিক খাতে। মাননীয় স্পিকার, আমরা আপনাকে দেখিয়েছি আর্থিক খাতে শুধুমাত্র ব্যাংকিং খাতে দুর্নীতির পরিমাণ যদি আমরা খেলাপি ঋণ সহ হিসাব করি, এটা 11 লক্ষ কোটি টাকার কাছাকাছি চলে যায় মাননীয় স্পিকার, যেখানে দেশ থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ 28 লক্ষ কোটি টাকা। অর্থাৎ মাননীয় স্পিকার, 4 ভাগের 1 ভাগেরও বেশি, প্রায় 30% বেশি দুর্নীতি হয়েছে আর্থিক খাতে মাননীয় স্পিকার। যে খাতে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে সেই খাতের দুর্নীতি নির্মূল করাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিতর্কের বিভিন্ন পর্যায়ে মাননীয় স্পিকার তারা স্বীকারও করে গিয়েছে যে সুশাসন প্রতিষ্ঠা করলে দুর্নীতি নির্মূল করা সম্ভব মাননীয় স্পিকার। আর এই জন্যই আমরা বলেছি সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত খাত যেহেতু আর্থিক খাত, সুতরাং এই আর্থিক খাতে যদি আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেন, এই আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা বলেছি যে আর্থিক খাত হচ্ছে একটি দেশের হৃৎপিণ্ডের মতো মাননীয় স্পিকার। অর্থনীতির হৃৎপিণ্ড যদি অচল হয়ে যায়, যেমন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আর সঠিকভাবে কাজ করতে পারে না, একইভাবে আর্থিক খাতে যদি ব্যাপক দুর্নীতি দেখা যায় বাকি খাতগুলোতে এর ব্যাপক পরিমাণ প্রভাব পড়ে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা শিক্ষা খাত বাকি খাতে দুর্নীতির কথা যখন বলেছেন, তারা বলেছেন যে এই দুর্নীতিগুলো কিভাবে আমরা ধরবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, প্রত্যেকটি খাতে দুর্নীতি ধরার উপায় হচ্ছে সেই খাতগুলোর অডিট রিপোর্ট মাননীয় স্পিকার। আর যদি এই অডিট রিপোর্টের কথা বলেন, অডিট রিপোর্টটি পর্যালোচনা করে মূলত আর্থিক খাত থেকে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আপনাকে বলেছি প্রত্যেকটি খাতে যে ইনভেস্টমেন্ট আসে সেই ইনভেস্টমেন্টগুলো আসে আর্থিক খাত থেকে মাননীয় স্পিকার। তো মাননীয় স্পিকার, তারা বারবার বলেছেন যে সালমান এফ রহমানকে আপনি কিভাবে সালমান এফ রহমান থেকে আটকাবেন যদি সমাজে আপনি শৃঙ্খলা নিয়ে না আসেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা আপনাকে দেখিয়ে দিয়ে গেছিলাম সালমান এফ রহমানের কথা তারা বললো মাননীয় স্পিকার, তারা একটি বারের জন্য সালমান এফ রহমানের একটা দুর্নীতির কথাও বলতে পারেনি যেটা আর্থিক খাতের বাইরে ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সালমান এফ রহমানের প্রত্যেকটা দুর্নীতি, শেয়ার কেলেঙ্কারি, তার প্রত্যেকটা দুর্নীতির মধ্যে রয়েছে ব্যাংক লুট করা, এই সবগুলো আর্থিক খাতের অন্তর্ভুক্ত মাননীয় স্পিকার। আর্থিক খাতের অন্তর্ভুক্ত একজন ব্যক্তির দুর্নীতি নিয়ে কথা যখন আপনি বলেন, তখন আপনি বলেন যে সালমান এফ রহমান থেকে হয়ে ওঠা থেকে আপনি আটকাবেন কিভাবে? উত্তর সোজা, আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমে মাননীয় স্পিকার। যে জিনিসগুলো পুরো বিতর্ক জুড়ে মাননীয় স্পিকার বিরোধী দলের কাছে অনুপস্থিত ছিল মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আর তারা সরকারি খাতে বাজেটের কথা দিয়ে তারা বলেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার দলের দ্বিতীয় বক্তা দেখিয়ে দিয়ে গেছে সুশাসন যদি আপনার প্রতিষ্ঠিত হয় তাহলে সরকারি বাজেটের বরাদ্দ এবং ব্যয়ের ক্ষেত্রে সঠিক পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ আরোপ করা সম্ভব হয়। মাননীয় স্পিকার, ওভারঅল যদি আমি বলি, যেহেতু তারা এই পুরো বিতর্কে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা এই জিনিসটি উত্থাপন করতেই পারেনি এবং এটা প্রতিষ্ঠিত করতেই পারেনি, তাই এই যে আজকের প্রস্তাবনাটি এটি এই সংসদে পাশ হওয়ার জোরালো দাবি রাখে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে ওয়াইন্ড আপ সেশনে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা ঠিক এমন একটা সময় আর্থিক খাতে সুশাসন নিয়ে আমাদের আজকের ছায়া সংসদ করছি যখন আমরা দেখেছি বাংলাদেশের অত্যন্ত একজন সজ্জন অর্থনীতিবিদ, জ্ঞানী অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে, এবং সেই প্রধান উপদেষ্টাই শ্বেতপত্রের এই দলিলটি পেয়ে বলেছেন একটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দলিল হিসাবে এটা সংরক্ষিত থাকবে। সেখানে যে চুরির কথা বলা হয়েছে, ডাকাতির কথা বলা হয়েছে, সব কিছুই কিন্তু আজকের জনগণের কাছে স্পষ্ট হচ্ছে। আমরা আস্তে আস্তে এই বিষয়গুলোতে আরও বেশি জানতে পারবো। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে আমরা দেখেছি যে পতিত সরকার, যেটি আওয়ামী সরকার, সে আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ হয়তো জেলে আছেন, কেউ হয়তো দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। কিন্তু বিগত এই 15 বছরে বাংলাদেশের আর্থিক খাত সহ বিচার ব্যবস্থা, শাসন ব্যবস্থা, কৃষি, অর্থনীতি সমস্ত ক্ষেত্রেই বাংলাদেশকে একটা ভঙ্গুর অবস্থায় ফেলে কিন্তু এই পতিত আওয়ামী সরকার দেশ থেকে পালিয়ে গিয়েছে। সুতরাং বাংলাদেশের যে বর্তমান যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আর্থিক খাতের পাশাপাশি কিন্তু প্রত্যেকটা খাতকে কিন্তু আমাদের সংস্কার করা জরুরি। এই লক্ষ্যে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার যে বিভিন্ন খাতে যে অন্যায় হয়েছে, যে দুর্নীতি হয়েছে, যে অনিয়ম হয়েছে, তার জন্য তারা একটা সংস্কার কমিশন করেছেন, তারা একটা সুপারিশ নিচ্ছেন, এবং সর্বপ্রথম আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের সুপারিশমালা প্রণয়ন করেছেন এবং সেটা তারা উল্লেখ করেছেন। আমি সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির পক্ষ থেকে আমরা দেখেছি বলেছে গত 15 বছরে বাংলাদেশে আর্থিক খাতে চোরতন্ত্র হয়েছে। আমি আরও স্পষ্টভাবে বলতে চাই, যেহেতু শ্বেতপত্র প্রণয়ন কমিটির যারা ব্যক্তিরা ছিলেন তারা প্রত্যেকে অত্যন্ত সজ্জন ব্যক্তি, তারা তাদের ভদ্র ভাষায় বলেছেন গত 15 বছরে বাংলাদেশের চোরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। আমি বলতে চাই গত 15 বছরে বাংলাদেশের আর্থিক খাতে শুধু চোরতন্ত্র নয়, ডাকাততন্ত্র, লুটতন্ত্র, খুনতন্ত্র সহ বাংলাদেশকে যতভাবে ক্ষতিগ্রস্ত করা যায় সেই তন্ত্রে কিন্তু পরিণত করা হয়েছিল গত 15 বছরে বাংলাদেশের আর্থিক খাতকে। তারা কিভাবে ব্যাংক দখল করেছে, তারা কিভাবে শেয়ার বাজার লুট করেছে, তারা কিভাবে এই যে ছোট্ট ছোট্ট পুঁজি বিনিয়োগকারী শেয়ার বাজারের মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, তারা কিভাবে শেয়ার ফ্লোটিংয়ের নামে বাজার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে নিয়েছে, সেটি কিন্তু আমরা আজকে শ্বেতপত্র প্রণয়ন কমিটির মাধ্যমে আমরা বুঝতে পারছি। তাই আমি মনে করি শুধুমাত্র চোরতন্ত্র নয়, এই 15 বছরে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের আর্থিক খাতে ডাকাততন্ত্র, খুনতন্ত্র, লুটতন্ত্র তারা কায়েম করেছে, এবং যার সঠিক দিক নির্দেশনা আমাদের শ্বেতপত্র প্রণয়ন কমিটি আমাদেরকে দিয়েছে। আমরা দেখেছি 2009 থেকে 2023 সাল পর্যন্ত প্রতি বছরে $16 বিলিয়ন করে কম বেশি বাংলাদেশ থেকে পাচার হয়েছে, এবং সেই পাচারকৃত অর্থ যদি আমরা যোগ করি তাহলে $234 বিলিয়ন 15 বছর পাচারের কথা শোনা যাচ্ছে। সেখানে শুধুমাত্র যদি গভর্নমেন্ট মানি যেটা পাচার হয়েছে তা দিয়ে কিন্তু বাংলাদেশের পক্ষে 35টি পদ্মা সেতু করা সম্ভব হতো। শুধুমাত্র $16 বিলিয়ন করে মোট $234 বিলিয়ন যেটা পাচার হয়েছে, সেটা যেটা সরকারি অর্থ পাচার হয়েছে, তা দিয়ে 34টি পদ্মা সেতু বাংলাদেশে নির্মাণ করা সম্ভব হতো। আর প্রাইভেট এবং পাবলিক মানি যেটা টোটাল 234 কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে, তা দিয়ে 80 থেকে 82টা পদ্মা সেতু বাংলাদেশে তৈরি করা যেত। সুতরাং আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের আর্থিক খাতের ক্ষতটাকে এই ডাকাতরা, এই চোররা, এই লুটতরাজরা কীভাবে ক্ষতিগ্রস্ত করে গিয়েছে। সুতরাং আমাদের সময় এসেছে এই ফ্যাসিস্ট সরকারকে ছাত্র জনতার বিপ্লবের মুখে যারা পরাজয় করতে বাধ্য করেছে তাদের সামনেই তাদেরকে উপযুক্ত বিচার করতে হবে, এবং শ্বেতপত্র প্রণয়ন কমিটি অত্যন্ত গুরুত্ব সহকারে সাধুবাদ পাবে জনতার কাছ থেকে, এবং তাদের সেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির সেই সুপারিশের আলোকে তাদের বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যে ধরনের সমস্যাগ্রস্ত ঋণ খেলাপি টাকা রয়েছে তা দিয়ে আমরা 24টি পদ্মা সেতু এবং 14টি মেট্রো রেল আমরা নির্মাণ করতে পারতাম। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর দিকে যদি তাকাই, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো কিন্তু ঋণ খেলাপির ভারে নুজে পড়ছে। আপনারা প্রত্যেকেই দেখবেন প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে কোথাও কোনো লাভ নেই। আপনি চিনিকল বলেন, পাটকল বলেন, বিটিএমসি বলেন, বিজিএমসি বলেন, কোথাও প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের খালি লস 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 আমরা দেখতে পাই। আমরা দেখেছি যে 52,000 কোটি টাকা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো প্রায় 200 কোটি টাকার কাছাকাছি তাদের কর খেলাপি হয়ে রয়েছে। আমি তো মনে করি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি যে পরিমাণে কর খেলাপি, ঋণ খেলাপি হয়ে রয়েছে, সেক্ষেত্রে তারা কিয়ামত পর্যন্ত এই ঋণ শোধ করতে পারবে না। আমরা বর্তমানে ভারতের সাথে আমরা একটা টানাপোড়েন দেখতে পাচ্ছি। আমরা মোটেই শঙ্কিত নয়। বাংলাদেশে পেঁয়াজ আলুর উপর নির্ভরশীল না। বাংলাদেশের পেঁয়াজ আলু বহু দেশ তারা নিজেরা উৎপাদন করে না।
আমরা সুতা আমরা না আনলেও আমরা চলবে, আমরা নিজেরা নিজেদের মতো করে আমরা স্বাবলম্বী হতে পারবো। আমি মনে করি ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকবে। যদি কোনো রকম কোনো বাণিজ্যিক টানাপোড়েন আমাদের তৈরি হয়ে থাকে, আমরা নিজেরা স্বাবলম্বী হব। একটা সময় কিন্তু আমরা কোরবানির গরুর জন্য নির্ভরশীল ছিলাম, এখন আমরা খুব অতিরিক্ত গরু আমরা উৎপাদন করতে পারি। যদি আজকে পেঁয়াজ, আলু, সুতা এগুলো যদি আমাদেরকে আমদানি বন্ধ করে দেওয়া, আমদানি করা সম্ভব নয়, মনে করি আমরা সংসম্পন্ন হয়ে যাবো। সুতরাং এখানে আমাদেরকে ব্যবসায়ীদেরকে শঙ্কিত হবার কোনো কারণ নাই। আপনারা ধৈর্য ধরুন, দেখবেন যারা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তারাই কিন্তু হু হু করে তাদের যে প্রোডাক্টগুলি আমাদের কাছে বিক্রি করার চেষ্টা করবে। আজকে দেখেন, গতকালকে আমরা দেখেছি কলকাতায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান তারা সংবাদ সম্মেলন করেছে, বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে দেওয়া হোক, তাহলে নিউ মার্কেটে বেচা কিনা হচ্ছে না, তাদের বাজার চলছে না, বাংলাদেশের লোকেরা সেখানে যাচ্ছে না, তারা চিকিৎসা নিচ্ছে না, এবং বিভিন্ন মোটেলগুলো, রিসোর্টগুলো তারা 40% ডিসকাউন্ট দিয়ে তারা এখন তাদের কাস্টমার খোঁজ করে পাচ্ছে না। সুতরাং আমরা যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করি, আমরা যদি প্রত্যেকেই আজকে ঐক্যের সাথে সকল দল মিলে যেভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে একত্রীভূত হয়ে একটা দেশের জন্য তারা একত্রিত হয়েছেন, তাহলে কিন্তু আমি মনে করি বাংলাদেশের সাথে যে ভারতের টেনশন চলছে, সেই টেনশনের কারণের জন্য আমাদের বাণিজ্যিকভাবে বড় কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চ্যালেঞ্জ আমাদের থাকবে না। বিগত সরকারের 2015 থেকে 2023 সাল পর্যন্ত CSR এর নামে 7,099 কোটি টাকা সেখানে সংগ্রহ করা হয়েছে। আমরা দেখেছি নজরুল ইসলাম মজুমদার, দাড়িয়ালা ভদ্রলোক, তার হাত দিয়ে এই বন্যার সময়, শীতের সময় কম্বল দেওয়া হতো। কিন্তু এই যে 7,099 কোটি টাকা যেটি প্রদান করা হয়েছে, সেই অর্থটি কোন অ্যাকাউন্টে গিয়েছে, কার অ্যাকাউন্টে গিয়েছে, সেটি কিন্তু সেই ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের বাকি ব্যাংক মালিকরা কিন্তু জানতেন না। শুধু নজরুল ইসলাম সাহেবের হাতে তুলে দেওয়া হতো, নজরুল ইসলাম সাহেব প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতেন। এবং সেই অর্থ দিয়ে কী করা হয়েছে, সেই অর্থ দিয়ে 3,000 কোটি টাকা সেখানে খরচ করা হয়েছে CSR ফান্ডের টাকা, যেটি গরিব মানুষের টাকা, গরিব মানুষের হক। সে টাকা দিয়ে কী খরচ করা হয়েছে? মুজিব বর্ষ করা হয়েছে, শেখ জামাল, শেখ কামাল স্মৃতি ফুটবল করা হয়েছে, শেখ রাসেল ফুটবল করা হয়েছে, সিনেমা তৈরি করা হয়েছে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে CSR ফান্ডের টাকাকে কিভাবে অনিয়মতান্ত্রিকভাবে পারিবারিক কাজে সেখানে ব্যবহার করা হয়েছে। সুতরাং যারা দায়িত্ব গ্রহণ করছেন তারা হিসাব নেবেন, তারা CSR ফান্ডে যে টাকা দিয়েছে সে টাকাগুলি এখন কোথায় গিয়েছে, সে টাকাগুলি অবস্থান কোথায় রয়েছে, সেটি করে জনগণের সামনে আপনারা সেটির একটা খতিয়ান দেওয়ার চেষ্টা করবেন। সমস্ত কলঙ্ককে আমরা দূর করে বাংলাদেশকে স্বনির্ভর করবার জন্য আমরা সকলে একসাথে কাজ করব, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সিপিডি সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। আমরা মূলত তো জানি যে গত 15 বছরে আমাদের অর্থনীতির চালচিত্রটা কেমন হয়েছে, এবং এখন আরও বেশি করে বোঝা যাচ্ছে বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে। সেখানে কম আলোকপাত করব, বেশি আলোকপাত করব যে সামনের দিনে আমরা কি করতে পারি। আমাদের যে এখন দুর্নীতির জাল একটা বিস্তার করেছে, এই দুর্নীতির জালে কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এই জালটাকে প্রসারিত করেছে। একদিকে আর্থিক খাত, বিদ্যুৎ খাত, অবকাঠামো, তারপরে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য, কিছু কিছু হাসান আহমেদ চৌধুরী বলেছেন সেইগুলোর কারণে। তো এই দুর্নীতির জালের মধ্যে অবশ্যই ব্যাংকিং খাত একটা বড় শক্তিশালী একটা সুতা তৈরি করেছে। এবং আমাদের যে সামগ্রিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, সেই সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতার একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে ব্যাংকিং খাতের দুর্বলতা। আমরা গত 15 বছর থেকে ধারাবাহিকভাবে এগুলো পাইলড আপ হয়েছে, একটু জমেছে এগুলো। বিপুল পরিমাণ ঋণ খেলাপির কথা বলা হয়েছে, আপনারা সবাই বলেছেন, সংখ্যা দিয়ে সঠিক সংখ্যাই বলেছেন। আমরা ব্যাংকিং খাতের দুর্বলতার কথা বলতে গেলে ঋণ খেলাপিটাই প্রথমে আসে। ব্যাংকগুলো তো আমানতকারীদের টাকা নিয়ে ব্যাংকগুলো পরিচালনা করে, এবং সেই আমানতকারীদের টাকাটা নিয়ে তারা ঋণ দিয়ে থাকে ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে, যাতে কিনা অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়, কর্মসংস্থান হয়, অর্থনীতির চাকাটা ঘুরতে থাকে। কিন্তু সেই দায়িত্বটা পালন করতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। গত 15 বছরে এটা এমনভাবে প্রতিভাত হয়েছে যে ব্যাংকিং খাতটা এখন আমরা বলি এটাকে অন্যতম দুর্বলতম জায়গা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নর নিয়োগের ক্ষেত্রে পরিষ্কার বলা আছে যে বাংলাদেশ ব্যাংকের যে এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003, সেখানে কিন্তু একটা কথা বলা আছে যে বর্তমান এবং পূর্বতন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী ডেপুটি গভর্নর কিংবা গভর্নর হতে পারবে না। পরিষ্কার, আমি একটা এখানে
কোডটা আমি পড়ি শোনাতে চাই। সেখানে কি বলা আছে, নো পারসন শ্যাল হোল্ড অফিস অ্যাজ গভর্নর or deputy governor who is a member of the legislature or a local government or who is employed in any capacity in the public service of Bangladesh. পরিষ্কার করে বলা আছে, কিন্তু তারপরে আমরা দেখি যে সেখানে আমলাদের বসিয়ে দেওয়া হচ্ছে, যাতে কিনা সেটার উদ্দেশ্য থাকে যে যাতে কিনা তারা আগে যে ধরনের দুর্নীতি কিংবা অনিয়ম করে এসেছে বাংলাদেশ ব্যাংকে এসেও সেগুলার ধারাবাহিকতাটা বজায় রাখবে। খুবই এটা একটা পরিষ্কারভাবে বোঝা যায় উদ্দেশ্যটা। তো উদ্দেশ্যটাই যখন থাকে একটা ডাইলিউটেড কিংবা উদ্দেশ্যের মধ্যেই একটা সমস্যা থাকে, তখন কার্যের মধ্যেও তো সেটা আসলে বোঝা যাবে। তারপরে আরেক বিষয় যে বিভিন্ন যারা এই ব্যাংকগুলোকে নাম এসেছে, এস আলম, বেগজিমকো, সালমান রহমান, তারা ব্যাংকের বাইরে এসে তারা নিয়মগুলোকে পরিবর্তন করেছে চাপ দিয়ে। তো এই চাপ দিয়ে পরিবর্তন করার মধ্যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট অর্থাৎ পরিবারতন্ত্র তৈরি করার জন্য পরিবারের সদস্য বাড়ানো হয়েছে, তারপরে তাদের মেয়াদ বাড়ানো হয়েছে এগুলো। তো এইগুলাকে আরও স্ট্রিমলাইন করে এখন, আগে শুরুতে ছিল প্রতি পরিবার থেকে 2 জন করে এবং তাদের মেয়াদ হবে 3 বছর 3 বছর 6 বছর সর্বোচ্চ। সেটা বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট 2023 জুন মাসে আপনারা জানেন সংসদে কোনো আলোচনা ছাড়াই সেটাকে 12 বছর করে দেওয়া হলো। পরিবারের সদস্য সংখ্যা 3 করা হয়েছে, সেটাও সেখানেও বেশি করা হয়েছে। এটা পরিবর্তন করা। আর লোন ক্লাসিফিকেশন, শ্রেণীকরণ করা, যে একটা লোন খারাপ হয়ে যাবে সেটা ছিল 90 দিন থেকে সেটাকে 9 মাস করা হয়েছে। এখন অবশ্য বর্তমান গভর্নর এসে সেটাকে পরিবর্তন করা হয়েছে যে লোন ক্লাসিফিকেশন 90 দিনের মধ্যেই হয়ে যাবে। ভারতের সাথে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হবে কিনা। দুটো দেশ যখন বাণিজ্য করে তখনই বাণিজ্য করে যখন কিনা দুটো দেশেরই কিছু কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ থাকে, যে আমার কিছু পণ্য আছে, তোমার কিছু পণ্য আছে, আমি তোমাকে এটা দেব, তারপরে সেভাবে। আমাদের সাথে যে ভারতের বাণিজ্য রয়েছে সেটা কিন্তু বেশ কয়েকটা খাতে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বাণিজ্যের ক্ষেত্রে আমাদের ভারতের সাথে ট্রেড ডেফিসিট আছে। অর্থাৎ আমরা যা রপ্তানি করি তার চেয়ে বেশি আমদানি করি। রপ্তানি 2 বিলিয়ন 3 বিলিয়ন করে থাকি ডলার, আর আমদানি 10-12 এরকম বিলিয়নের মতো। সুতরাং একটা ঘাটতি, সুতরাং ওখান থেকেই কিন্তু আসছে। ভারতই আমাদের কাছে বেশি রপ্তানি করছে আমরা যতটা করছি। তো সেই ক্ষেত্রে এখানে আমরা ভারত থেকে যে সমস্ত পণ্য এনে থাকি সেটা যদি বন্ধ হয়ে যায় আমাদের সাময়িক কিছু একটা ডিসরাপশন হবে, কিন্তু এর মানে তো এই না যে আমরা সেখানে বসে থাকবো কিংবা না খেয়ে থাকবো। আমরা অন্য বাজার খুঁজবো, সেটা আমাদের প্রতিবেশী কাছাকাছি দেখব, থাইল্যান্ড দেখব, ভিয়েতনাম দেখব, চায়না দেখব, তারপর ইস্ট এশিয়ার অন্যান্য দেশ দেখব, কিংবা দূরবর্তী কিছু দেশ সেখানেও দেখব। তো সেটা তো আর থেমে থাকবে না। কিন্তু আপনি যদি বাণিজ্যের যেটা বললাম যে বাণিজ্যের দিক থেকে কিন্তু তারা আমাদের চাইতে ভালো বেশি অবস্থানে আছে, আমাদের ট্রেড ডেফিসিট আছে। ক্ষতিগ্রস্ত আমি আর্থিকভাবে বলবো না, হয়তো সাময়িক কিছু পণ্য আনার ক্ষেত্রে আমাদের অন্য বাজারে যেতে হবে। যারা নিয়মকে পাশ কাটিয়ে দুর্নীতি করে সুযোগ সুবিধা নিয়েছে, দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, দুর্নীতিগ্রস্ত আমলা এবং দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, এই নেক্সাসটাই কিন্তু একে অপরকে টেক কেয়ার করেছে, একে অপরের সুবিধা সৃষ্টি করে দিয়েছে। এটা একটা চক্র, নেক্সাস। তো এইখানে শাস্তিটা তো অবশ্যই তাদের দিতে হবে প্রচলিত আইনে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি, শাস্তি না পাওয়ার যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা যদি আমরা বজায় রাখি তাহলে তো ভবিষ্যতে কোনো দিনও আমরা কাউকেই ধরতে পারবো না। দুর্নীতির একটা পালাবদল চলতে থাকবে, আমরা তো সেই পালাবদল তো চাই না। আদানির বিদ্যুৎ প্রকল্পের অতিরিক্ত ব্যয় যে চুক্তিটা করা হয়েছে এটা একপক্ষীয় চুক্তি করা হয়েছে, বাংলাদেশের স্বার্থ এখানে কোনোভাবেই রক্ষিত হয়নি, এবং দুঃখজনকভাবে এই চুক্তিটা আমাদের নিজেদের সরকার তারা জনগণকে পাশ কাটিয়ে তারা করেছে। অনেক ধন্যবাদ। আমরা সম্মানিত বিচারকদের রায় পেয়ে গিয়েছি, হানা ভোট আমরা নিয়ে নিচ্ছি। আজকে যে প্রস্তাবিত বিষয়টি, সে বিষয়টি হচ্ছে গিয়ে আর্থিক খাতে সুশাসনের অভাবে দুর্নীতি প্রতিরোধে বড় চ্যালেঞ্জ। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। প্রস্তাবের পক্ষ দল হ্যাঁ বলুন।
যারা প্রস্তাবের পক্ষে আছে হ্যাঁ বলুন, আর যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়েছে। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়েছে সে কারণে আমরা বলছি আমাদের আজকের এই ছায়া সংসদে সরকারি দল সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিজয় লাভ করেছে। সরকারি দল বিজয় লাভ করার কারণে সরকারি দল বিজয় লাভ করার কারণের জন্য আমরা বলতে চাচ্ছি এই ছায়া সংসদে হাজও যুক্ত হয়েছে, হাজও যুক্ত হয়েছে এবং হাজও যুক্ত হয়েছে। আমরা আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজয়ী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে অভিনন্দন জানাই এবং আরও বেশি অভিনন্দন জানাই বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। তারা চমৎকারভাবে তথ্য দিয়ে আমাদের আজকের এই ছায়া সংসদকে প্রাণবন্ত করে তুলবার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা এই দেশে আমাদের আজকের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এই ছায়া সংসদটি দেখলেন, আপনাদের আগামী অনুষ্ঠান আগামী সংসদ দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে এই ছায়া সংসদ এখানেই শেষ করছি।